এই গল্পের প্রথমে আমরা মুন নামে একটা লোককে দেখতে পাই, যে কিনা একজন ডক্টর। তবে এখন তার গার্লফ্রেন্ড সিয়নকে তার বাবা মার সাথে দেখা করাতে তাদের বাড়ি নিয়ে যাবে। তবে আমরা দেখতে পারি যে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। তার গার্লফ্রেন্ড সিয়নের অবস্থা খুব ভালো ছিল না, বলতে গেলে তিনি একটু অসুস্থ ছিল এবং তিনি এই বৃষ্টিতে কফি খাইতে চেয়েছে এবং এটার জন্য মন তাকে গাড়িতে রেখে বললো, তুমি গাড়িতে থাকো, আমি তোমার জন্য কফি শপ থেকে কফি নিয়ে আসছি। এই বলে মন কফি শপে চলে যায়। আর আমরা দেখতে পারি সিয়নের কাছে একটা ফোন আসে এবং কফি নিয়ে মন চলে আসে গাড়িতে, কিন্তু সিয়নকে আর দেখতে পারে না। মানে এখন সিয়নকে হারিয়ে ফেললো। এখন তিনি সিয়নকে ফোন করেও পেল না। আমরা দেখতে পারি অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে সে এখন পুলিশের কাছে যাবে, অলরেডি পুলিশের কাছে এসে কমপ্লেন করার জন্য। আমরা দেখতে পারি পুলিশের সাথে যখন কথা বলছিল বারবার করে তার বন্ধু ডম তাকে কল করছিল। পুলিশ কমপ্লেন নিল কিন্তু কোনো অ্যাকশন নেবে না বলে দেওয়া হয়েছে আপাতত, পরে অ্যাকশন নেবে। এটা শোনার পর মুন রাগ করতে শুরু করলো এবং চিল্লাচিল্লি করে বাড়ি এসে পড়লো। আমরা দেখতে পারি সিয়নের বাড়িতে অলরেডি মুন চলে আসলো, কিন্তু এখানে এসে পরিবেশটা যেন অনেকটা ভয়ানক, কারণ বাড়ির জিনিসপত্র এদিকে ওইদিকে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। আমরা দেখতে পারি যে মন অনেকটা ভয় পেয়ে আছে, কারণ বাসার এই পরিবেশ দেখে ভয় পেয়ে আছে। হঠাৎ তার কাছে তার বন্ধু ফোন দেয় এবং সে জানতে চায় যে সিয়ন কোথায় আছে, আর তার বন্ধুকে দেখা করতে বলে এবং আরো বলে যে গাড়ি থেকে সিয়ন গায়েব হয়ে গেছে। অলরেডি তার বন্ধু ডোমের সাথে সে দেখা করে বা মিট করে, যেটাই হোক, এবং সে তার বন্ধু তাকে বলে যে যখন মন কফি আনতে গিয়েছিল তখন সে তার সিয়নের কাছে যে কলটি আসে সেটা ডমেরই কল। আসলে ডম একটা ব্যাংকে চাকরি করে এবং মন যখন জানতে পারে যে সিয়ন তার একটা ক্রেডিট কার্ডের জন্য ওই ব্যাংকে অ্যাপ্লাই করে, যখন ওই ব্যাংকে কেউ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে তখন সে ব্যাংকের মালিক তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবকিছু জানার জন্য তার পিছে মানুষ লাগিয়ে দেয়। সিয়নকে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তার উপরে নজর রাখছিল, যেতে তাই সে লোককে ভালো নাকি খারাপ তার যাচাই বাছাই করার জন্য। মানে সিয়নের কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই তিনি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেছিল এবং ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে সিয়ন পূর্বে যে ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতো সেই ব্যাংকের ক্রেডিট কার্ডে $8,000 জরিমানা করেছিল তার নামে। এমনকি ডম আরও বলে যে তার নামে নাকি সেই কোম্পানি বা সেই ব্যাংকের মালিক মামলাও করেছিল। ডম এই কথা বলার জন্যই তাকে রাতে ফোন দিয়েছিল যখন মুন কপি আনতে গেছিল। সিয়ন সেদিন রাতে কল কাট করে কোথায় জানি হারিয়ে যায়। তবে এই কথাগুলো শোনার পর মুন অনেক অবাক হয়ে যায়, কারণ সিয়নের সাথে তার এত ভালো সম্পর্ক বা এত রোমান্টিক সম্পর্ক থাকার পরও সিয়ন তাকে কখনো এই কথাগুলো বলে নাই কেন। তো এই জন্য এখন আবার মুন চলে আসে সেই কোম্পানির কাছে যে কোম্পানিতে সিয়ন চাকরি করত। এখানে মুন এসে লেডির কাছে জানতে পারে যে আজকে সিয়ন চাকরি করতে আসে নাই অফিসে, এবং আরো বলে যে কয়েকদিন ধরে সে অফিসে আসছে না। আরো জানতে পারে যে সিয়নের এখানে কোনো বন্ধু বান্ধব নাই, মানে সিয়ন একা থাকতো, কারোর সাথে কখনো কথা বলতো না। এটা শোনার পর তো মানে করো মন অনেকটা অবাক হয়ে গেল, কারণ সিয়ন তো এই ধরনের মানুষই ছিল না, মানে এত একা মন মরা মানুষই ছিল না। তখন এই মন এই মেয়েটির কাছে রেজুমি চায়, অলরেডি রেজুমিটা দিয়ে দেয় তাকে, এবং সে দেখতে পারে যে এই কোম্পানিতে চাকরি নেওয়ার আগে ইন্টারভিউর সময় 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত একটা কোম্পানিতে চাকরি করেছিল। তখন মন সে কোম্পানিতে ফোন করে তথ্য নেওয়ার জন্য, এবং মন সে কোম্পানির থেকে জানতে পারে যে সে কোম্পানিটা তৈরি হয়েছিল 2008 সালে। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সিয়ন রেজনোটা ভুল ফ্যাক বানিয়েছিল, তাও মলির সাহায্যে। তো মন তার ছোটবেলায় স্কুলে ফোন দেয়, সিয়নের হোম টাউনের অ্যাড্রেসটা বের করে নিয়ে আসে। সিয়ন তাদের হোম টাউনের ব্যাপারে মনের কাছে অতটুকু বলেছিল যে তার মায়ের মৃত্যুর পর আর সেখানে কখনো যায়নি, সে শহরে এসে পড়েছে। মন সিয়নের আগের ব্যাংকে যায়, সেখান থেকে এখনো সে জানতে পারে যে এখনো সে $8,000 পায় সিয়নের থেকে। মন এটা জানার পর অনেকটাই অবাক হয়ে গেল, কারণ সে এখনো সেই টাকা পরিশোধ করে নাই। আসলে তার মায়ের একটা ইন্স্যুরেন্স করা ছিল, যেই ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করার জন্যই সে এখানে এসেছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লেম করার পরে সে তার ইন্স্যুরেন্সের $50,000 পেয়েও গিয়েছিল। এরপরে ম্যানেজার সিয়ংয়ের নিজের হাতে লেখা অ্যাপ্লিকেশন ফর্ম মনকে দেখায়। তবে যখন মন ভালো করে এই লেটারটা চেক করে তখন সে বুঝতে পারে এইটা সিয়ংয়ের হাতের লেখা না। এই জন্য সে ম্যানেজারকে তার রেজুমের হাতের লেখা এবং এখানের হাতের লেখা মিলিয়ে দেখার জন্য বলে। তবে যখন ম্যানেজার এগুলো দেখতে পারে তখন সে অ্যাপ্লিকেশনের ফর্মে সিয়ংয়ের ছবিটা মনকে দেখায়, আর তাছাড়া তার আইডি কার্ডের মধ্যে ছবিটাও সে তাকে দেখায়, যেইটা দেখার পরে মন পুরোপুরি শক্ট হয়ে যায়। কারণ তার রেজুমিতে যেই ছবি ছিল এবং তার অরিজিনাল আইডি কার্ডে যেই ছবি ছিল, দুইটা ছবি ভিন্ন ছিল, মানে দুইটা ভিন্ন মানুষের ছবি ছিল।
তবে এই দুইটা পেপারের নাম একই ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মন পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বুঝতে পারছিল না সত্যি কোনটা, মিথ্যা কোনটা, আসল সিয়ং কোনটা আর নকল সিয়ং কোনটা। এই জন্য সে চিন্তা করতে করতে ফ্ল্যাশব্যাকে চলে আসে। আসলে সেই দিন মুন প্রথমবারের মতো সিয়ংয়ের সঙ্গে দেখা করেছিল আর সিয়ং তার নামটা বলেছিল। আর এই ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে মুন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে যেই সিয়ংকে পছন্দ করত সে অন্য সিয়ং ছিল, মানে সে আসল সিয়ং ছিল না। তবে মুন এই জিনিসটা বুঝতে পারছিল না যে তার যেই সিয়ং, মানে তার যেই গার্লফ্রেন্ড যাকে সে কিছুদিন পরে বিয়ে করার পরিকল্পনা করছিল, সে কেন অন্য একজনের আইডেন্টিটি ব্যবহার করছে আর কেন হঠাৎই তার গাড়ি থেকে গায়েব হয়ে গেছে। আর তখনই বারবার করে মনের কাছে তার বাবা কল দিচ্ছিল, কারণ সে নিজেও অনেক বেশি টেনশনের মধ্যে ছিল। বিয়ের মাত্র কয়েকদিন বাকি ছিল, এখনও তার ছেলে তার গার্লফ্রেন্ডকে তাদের সঙ্গে মিট করায়নি। এই জন্য সে বারবার কল দিয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করছিল। তবে মুন তাদেরকে কি অ্যান্সার দেবে সে নিজেও বুঝতে পারছিল না। এই জন্য ফাইনালি মুন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো ওয়েতে এই রহস্যর উন্মোচন করেই ছাড়বে। সে এই জিনিসটা বের করবে আসল সিয়ং কে এবং নকল সিয়ং কে। কিন্তু সবচেয়ে বড় কোয়েশ্চেন ছিল, যদি সে আসল সিয়ং না হয় তাহলে তার আসল পরিচয় কি। এরপরে সিয়ংয়ের কলিগ সিয়ংয়ের যেই জিনিসপত্রগুলো অফিসে পড়েছিল সেগুলো এনে মুনকে দিয়ে দেয়। তবে এগুলো ঘাটাঘাটি করেও মুন তেমন কোনো তথ্য পায় না। এরপরে যখন মুন তার অফিসে চলে আসে তখন আমরা জানতে পারি মুন হচ্ছে আসলে একজন পশু ডাক্তার। আর এখন একটা মহিলা তার কুকুর নিয়ে মুনকে দেখাতে এসেছে। আসলে এই মহিলারও একটা ইম্পর্টেন্ট রোল আছে, যেটা মুভির শেষের দিকে আমরা জানতে পারবো। তো এখন মন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছে সে একা এই কেসটার সমাধান করতে পারবে না। এই জন্য সে তার ছোটবেলার বন্ধু জংয়ের সঙ্গে মিট করতে চলে আসে। আসলে জং একটা সময় পুলিশ অফিসার ছিল, তবে একটা কেসে ঘুষ নেওয়ার অপরাধে বেচারাকে চাকরি হারাতে হয়েছে। আর চাকরি হারানোর পরে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, তার ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গিয়েছে, এমনকি সে আস্তে আস্তে করে ডিপ্রেশনেও চলে যাচ্ছে। আর যখন মন এসে তার কেসটা তাকে নেয়ার জন্য বলে তখন প্রথমে তার কেসে জং একেবারে ইন্টারেস্টেড ছিল না। তবে যখন মুন তাকে টাকা দেওয়ার প্রমিস করে তখন টাকার জন্য জং ইনভেস্টিগেশন করতে রাজি হয়ে যায়। জং তার ইনভেস্টিগেশনটা শুরু করে সিয়ংয়ের ঘর থেকে। তবে এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সে এখানে সিয়ংয়ের কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় না। এগুলো দেখার পরে জং পুরোপুরি শক্ট হয়ে যায়। সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা সিয়ং তাড়াহুড়ো করে পালিয়ে গিয়েছে, তবে সে তার ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে যেতে একেবারেই ভুল করেনি। যেহেতু সে ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে গেছে তার মানে এখানে কোনো একটা রহস্য তো অবশ্যই লুকিয়ে আছে। আর যখন জং সিয়ংয়ের ওয়ার্ড্রপ চেক করে তখন এখানে সে কিছু বাটারফ্লাইয়ের কোষ পেয়ে যায়। আর পরে জং মুনের মাধ্যমে জানতে পারে সিয়ংয়ের পিকক বাটারফ্লাই অনেক পছন্দ ছিল, সে এগুলোকে পালতে পছন্দ করত। এরপরে জং তার একজন পুলিশ অফিসার বন্ধুর সাহায্যে আসল সিয়ংয়ের বাসার অ্যাড্রেস খুঁজে বের করে ফেলে। আর যখন সে সেই বাসায় গিয়ে চেক করে তখন বাসার মালিক এই মহিলার কাছ থেকে জং জানতে পারে 2 বছর আগে সিয়ং হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল, এরপরে আর সে কখনোই ব্যাক করেনি। আর এই মহিলার কাছ থেকে জং কিছু পার্সেলও পেয়ে যায় যেগুলো সিয়ংয়ের নামে এখানে এসেছিল। আর এই প্যাকেটের মধ্যে সে কিছু কসমেটিক প্রোডাক্ট পেয়ে যায়। তবে এই প্যাকেটের মধ্যে সে একটা কার্ড পেয়ে যায় যেখানে একটা স্কিন কেয়ার ক্লিনিকের অ্যাড্রেস ছিল। আর এর মাধ্যমে জং বুঝতে পারে যে 2 বছর আগে আসল সিয়ং তার স্কিন কেয়ারের জন্য একটা হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছিল, আর সেই হসপিটালই তাকে এই কসমেটিকগুলো রিকমেন্ড করেছিল। তো এরপরে জং মনের সামনে তার ফাইনাল রিপোর্ট দেয়। সে তাকে বলে যে 2 বছর আগে আসল সিয়ং গায়েব হয়ে গিয়েছিল, এরপরে আর সে কখনোই ব্যাক করেনি। আর তখনই তোমার নকল সিয়ং শহরে এন্ট্রি নিয়েছিল, সে একই নামে বাসা ভাড়া নিয়েছিল, সে একই পরিচয়ে থাকা শুরু করে দিয়েছিল, কারণ সে এই নামেই পরবর্তীতে এই শহরে বাস করার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য সে আসল সিয়ংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার ক্রেডিট কার্ড সব কিছু ব্যবহার করা শুরু করে দিয়েছিল। আর সে এই ফেক নাম দিয়েই তোমার সঙ্গে পরিচিত হয়েছিল, তোমার সঙ্গে প্রেম করেছিল, এমনকি তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে যখন ডংয়ের কাছ থেকে সে আসল সিয়ংয়ের সেই ক্রেডিট কার্ড কেলেঙ্কারির কথা জানতে পারে তখন সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তার হয়তো মনে হয়েছিল সে ধরা পড়ে যাবে, এই জন্য সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে এখানে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে, যদি সে পালিয়ে গিয়েও থাকে তাহলে এখন সে কোথায় আছে? তাছাড়া আসল সিয়ং যে কিনা 2 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল সে এখন কোথায় আছে? তো এখন মুন জংয়ের এই কথাগুলো শোনার পরে পুরোপুরি ডিস্টার্ব হয়ে যায়। তবে জং চাইছিল যাতে করে মুন তার বাবা মাকে কল দিয়ে বলে দেয় তার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। তবে মুন কোনোভাবেই এটা মানতে পারছিল না। সে মনে মনে আশা করছিল তার সিয়ং কোনোভাবেই এমনটা করতে পারে না, সে অনেক ভালো একটা মেয়ে। এই জন্য সে সবসময় তার পিকচার দেখত। তার মনে হচ্ছিল হয়তোবা তার যেই সিয়ং সে আসল সিয়ংয়ের বন্ধু ছিল।
এই জন্য পরদিন সকালবেলায় সে চলে আসে আসল সিয়ংয়ের গ্রামে। এখানে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে সে জানতে পারে বিগত 2 বছর যাবৎ আসল সিয়ংকে কেউ কোনো জায়গায় দেখতে পারেনি। আর যখন তার স্কুলের অ্যালবাম দেখানো হয় তখন সেখানেও মুন তার সিয়ংকে খুঁজে পায় না, সেখানেও আসল সিয়ংয়ের পিকচার ছিল। এরপরে জং সেই সিঁড়িগুলোর কাছে চলে আসে, যেই সিঁড়িগুলো থেকে আসল সিয়ংয়ের মা পা পিছলে পড়ার জন্য তার মৃত্যু হয়ে গিয়েছিল। এই সিঁড়িগুলো দেখার পরে জংয়ের মনে হচ্ছিল হয়তোবা আসল সিয়ং ইচ্ছা করে তার মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল যাতে করে তার মৃত্যু হয়ে যায় আর খুব সহজেই সেই ইন্স্যুরেন্সের টাকাগুলো পেয়ে যায়। তবে যখন সে গিয়ে লোকাল পুলিশ স্টেশনে পুলিশের সঙ্গে কথা বলে তখন সে জানতে পারে আসল সিয়ংয়ের মা নেশা করেছিল, এই জন্য নেশার মধ্যে থাকার জন্য পা পিছলে সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর তার মৃত্যু হয়ে গিয়েছিল। এরপরে মুন তার বাবার কাছে গিয়ে বিয়ে ক্যান্সেল হওয়ার ব্যাপারটা জানায়, যেটা শোনার পরে তার বাবা অনেক বেশি রাগ হয়ে যায়। আসলে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য এখন মুন যেই কোনো ওয়েতে চাইছিল নকল সিয়ংয়ের সঙ্গে মিট করতে আর তাকে জিজ্ঞেস করতে সে এই কাজগুলো তার সঙ্গে কেন করছে। এদিকে ক্লিনিক পরিষ্কার করার সময় মলি নকল সিয়ংয়ের জিনিসপত্রের মধ্য থেকে একটা পিকচার পেয়ে যায় আর ভালো করে লক্ষ্য করার পরে এই পিকচারের মধ্যে সে আরও একটা পিকচার পেয়ে যায় যেখানে 2008 সালের একটা ডেট দেয়া ছিল। আর যখন তারা ভালো করে জুম করে পিকচারটা দেখে তখন তারা বুঝতে পারে এইটা একটা কনস্ট্রাকশন কোম্পানির অফিস। আসলে তারা মানুষের ঘর ডিজাইন এবং ডেভেলপ করে দেয়। আর যখন মন ভালো করে খেয়াল করে তখন সে বুঝতে পারে এই কোম্পানির অফিস তার ক্লিনিকের সামনেই। আর যখন জং গিয়ে সেই কোম্পানির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানতে পারে এই ফটোটা ট্রেনিং ক্যাম্পের সময় ব্যবহার করা হয়েছিল। এরপরে যখন জং তার গাড়ি দিয়ে বাসার দিকে ব্যাক করার চেষ্টা করছিল তখন সে রাস্তায় সেই কসমেটিক কোম্পানির গাড়িটা দেখতে পারে, যেই কসমেটিক কোম্পানির প্রোডাক্ট সে আসল সিয়ংয়ের বাসায় দেখতে পেয়েছিল। এই জন্য সে দ্রুত এই গাড়িকে ফলো করে সেই কসমেটিক কোম্পানিতে চলে আসে। আর এখানে যখন সে ভালো করে চেক করে তখন সে দেখতে পারে অফিসে প্রত্যেক বছরের ইভেন্টের ফটোগুলো টাঙানো ছিল। আর যখন সে 2008 সালের ইভেন্টের ফটোগুলো চেক করে তখন এখানে সে নকল সিয়ংয়ের একটা পিকচার দেখতে পারে যার নিচে তার আসল নাম লেখা ছিল, যেটা ছিল চাই। মানে চাই নামের এই মেয়েটা এই কসমেটিক কোম্পানিতে 2008 সালে চাকরি করত। এরপরে জং গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে আর তাকে বলে যে তোমার কোম্পানি থেকে তোমার ক্লায়েন্টের ডাটা চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আর সেগুলোকে মিস ইউজ করা হচ্ছে। আর সেই মিস ইউজ অন্য কেউ করছে না, বরং তোমার কোম্পানির এমপ্লয়িরা করছে। সো এই ব্যাপারটা নিয়ে যদি তোমাদের কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয় তাহলে তোমাদেরকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। তখন ম্যানেজার ভয় পেয়ে তাকে বলে যে চাই নামের যেই মেয়েটার কথা আপনি বলছেন সেই মেয়েটা আমাদের কোম্পানিতে ডাটাগুলো কম্পিউটারে টাইপ করার কাজ করত। তখন কিছু ফর্ম গায়েব হয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে সেই ফর্মগুলো আবারও পাওয়া গিয়েছে। সো এটা নিয়ে আমরা তখন এত বেশি কনসার্ন ছিলাম না। আর এই ম্যানেজারের কাছ থেকে জ্যাং জানতে পারে যে নকল সিয়ং মানে চাই নামের সেই মেয়েটার ডিভোর্স হয়ে গিয়েছিল, যেই জন্য সে কারোর সাথে খুব বেশি একটা কথাবার্তা বলতো না, সে সবসময় চুপচাপ থাকতেই পছন্দ করত। এরপরে যখন জ্যাংয়ের কাছ থেকে মন জানতে পারে যে সে যেই সিয়ংকে ভালোবাসত সেই সিয়ংয়ের আসল নাম সিয়ং না, বরং তার নাম হচ্ছে চাই, মানে সে তাকে মিথ্যা কথা বলেছে, তখন সে অনেক বেশি হার্ট হয়। তবে এর চেয়েও বেশি হার্ট সে তখন হয় যখন সে শুনতে পারে চাইয়ের অলরেডি ডিভোর্স হয়েছিল, মানে চাই অলরেডি বিবাহিত ছিল, তবে তবুও সে মনের সঙ্গে এমনভাবে বিহেভ করেছে যেন তার কখনো বিয়েই হয়নি। আর তখন জ্যাং তাকে বলে যে যেহেতু আসল সিয়ং এই কোম্পানি থেকে কসমেটিক কিনতো আর চাই এই কোম্পানির এমপ্লয়ি ছিল, এভাবেই তাদের মধ্যে পরিচয় হয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2008 সালে যখন চাই 4 দিনের ছুটি নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিল তখনই আসল সিয়ংয়ের মায়ের মৃত্যু হয়েছিল, যেই মৃত্যুর কোনো সাক্ষী প্রমাণ ছিল না, হয়তোবা হতে পারে সেটা স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না, সেটা একটা প্ল্যান মার্ডার ছিল। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ছুটির পরে চাই আর কখনোই অফিসে ব্যাক করেনি, তাছাড়া সে সঙ্গে করে 122 জন ক্লায়েন্টের ডাটা নিয়ে গিয়েছিল। তো এরপরে জং তার পুলিশ অফিসার বন্ধুর সাহায্যে চাই নামের এই মেয়েটার পুরো বায়োডাটা বের করে ফেলে। আমরা জানতে পারি তার মায়ের মৃত্যু হয়ে গেছে আর তার বাবা কোথায় যেন গায়েব হয়ে গেছে, আর বিয়ের মাত্র 1 বছর পরেই তার ডিভোর্স হয়ে গিয়েছিল। তাছাড়া চাই সিয়ংকে টার্গেট হিসেবে এই জন্য চুজ করেছিল কারণ তাদের দুজনের বয়স একই ছিল, তাছাড়া সিয়ং ছিল সম্পূর্ণ অনাথ, মানে যদি সে গায়েব হয়ে যায় তাহলে তাকে খুঁজে বের করার মতো পৃথিবীতে কেউ নেই। আর এদিকে যখন রাতের বেলায় মন প্রচণ্ড আপসেট হয়ে ঘরে বসেছিল তখন তার কাছে চাই নামের সেই মেয়েটা কল দেয়, মানে নকল সিয়ং কল দেয়। আর যখন মন দেখতে পারে ফোনের ওই পাশ থেকে কোনো কথাবার্তা বলা হচ্ছে না তখন সে বুঝতে পারে এইটা হয়তোবা নকল সিয়ং। তবে যখন সে তার কাছে চিৎকার করে জিজ্ঞেস করে তুমি কে, তখন ভয় পেয়ে নকল সিয়ং ফোন কাট করে দেয়। এরপরে আমরা নদীর পাড়ে একটা লোককে ফিশিং করতে দেখতে পারি, তবে হঠাৎই তার সামনে একটা সুটকেস ভেসে ওঠে।
এইটা দেখার পরে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এইটার মধ্যে আসল সিয়ংয়ের ডেড বডি আছে, যে 2 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। এদিকে জ্যাং আর মুন চলে আসে চায়ের হাজব্যান্ডের সঙ্গে মিট করার জন্য, যে বর্তমানে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট চালায়। আর তার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলে সে জানতে পারে যে চাইয়ের বাবা কিছু গুন্ডা থেকে অনেক টাকা হাওলাত নিয়েছিল, আর যখন সেই টাকাগুলো পরিশোধ করতে পারেনি তখন সে পালিয়ে গিয়েছিল। তবে সেই গুন্ডারা হাল ছাড়ার পাত্র ছিল না, তারা টাকা উসুল করার জন্য চাইয়ের মাকে তুলে নিয়ে গিয়েছিল। আর কয়েকদিন পরেই তার মায়ের ডেড বডি পাওয়া গিয়েছিল। তখন চাই অনাথ হয়ে গিয়েছিল, এরপরেই তাদের বিয়ে হয়েছিল। তবে বিয়ে হওয়ার পরেও তারা শান্তিতে বসবাস করতে পারছিল না, কারণ সেই গুন্ডারা প্রতিদিন এসে তাদেরকে ডিস্টার্ব করতো, চাইকে হুমকি দিত, চাইয়ের হাজব্যান্ডকে হুমকি দিত। তারা যেই কোনো ওয়েতে তাদের টাকাগুলো চাইছিল। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা অনেক বেশি বিরক্ত হয়েছিল, আর তাদের সম্পর্কের মধ্যেও আস্তে আস্তে ফাটলের সৃষ্টি হয়েছিল, কারণ তারা এই গুন্ডাদের যন্ত্রণা কোনোভাবে সহ্য করতে পারছিল না। চাই সবসময় খোদার কাছে দোয়া করত যাতে করে তার বাবার মৃত্যুর খবর যত দ্রুত সম্ভব চলে আসে, কারণ একমাত্র তার বাবার মৃত্যুর খবর আসলেই সে এগুলো থেকে মুক্ত হতে পারবে। তবে যেহেতু এই খবরটাও আসছিল না, এই জন্য তাদের সমস্যার সমাধানও হচ্ছিল না। এই জন্য ফাইনালি চাই তার হাজব্যান্ডকে সেভ করার জন্য বাধ্য হয়ে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, আর সে প্ল্যানিং করেছিল শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তবে যাওয়ার আগেই সেই গুন্ডারা তাকে ধরে ফেলেছিল আর তাকে জোর করে তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল। এরপরে 1 বছর পরে যখন চাই আবারও তার ফ্রেন্ডের কাছে ব্যাক করেছিল, তখন তার অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। তাকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল সেই গুন্ডারা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করিয়ে তাদের পাওনা সমস্ত টাকা উসুল করে নিয়েছে। তো এখন জং আর মুন চলে আসে চাইয়ের সেই বন্ধুর কাছে, মানে যার কাছে চাই ব্যাক করেছিল। এখান থেকে তারা জানতে পারে ব্যাক করার পরে চায়ের অবস্থা অনেকটাই খারাপ হয়েছিল। এরপরেই সেই কসমেটিক কোম্পানিতে চাকরি নিয়েছিল। তবে একটা পর্যায়ে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, যেই জন্য 4 দিনের ছুটি নিয়ে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। মানে যখন আসল সিয়ংয়ের মায়ের মৃত্যু হয়েছিল তখন নকল সিয়ং মানে চাই হসপিটালে ভর্তি ছিল। তবে জ্যাং এই জিনিসটা জানতে চাইছিল যে এই 4 দিনের মধ্যে নকল সিয়ং মানে চাই হসপিটাল থেকে একবারের জন্য বাইরে গিয়েছে কিনা। এই তথ্যটা যাচাই করার জন্য তারা হসপিটালে চলে আসে। তবে এখান থেকে তারা জানতে পারে চাইকে হসপিটালে ভর্তি করার মাত্র 1 দিন আগেই তার বাচ্চার মৃত্যু হয়ে গিয়েছিল। এইটা শোনার পরে জ্যাং আর মুন দুজনেই পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এই বাচ্চার তথ্য তারা জানতোই না। আর তারা জানতে পারে বাচ্চাটা মারা যাওয়ার জন্য চাই পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল, এই জন্যই তার শরীরের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল আর তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মুন অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ শত হলেও সে চাইকে ভালোবাসত। এরপরে মনের কাছে আসল সিয়ংয়ের একটা বান্ধবীর কল চলে আসে, আর যখন তারা গিয়ে তার সঙ্গে মিট করে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা ভয়ঙ্কর কিছু তথ্য পেয়ে যায়। তারা জানতে পারে আসল সিয়ং তার এই বান্ধবীকে বলেছিল যখন থেকে সে তার মায়ের ইন্স্যুরেন্সের টাকাগুলো পেয়েছে তখন থেকে তার মনে হচ্ছে কেউ একজন তাকে প্রতিনিয়ত ফলো করে যাচ্ছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে অনেক বেশি ভয় পেয়েছিল। তাছাড়া তখন তার একটা মেয়ের সঙ্গে খুবই ভালো ফ্রেন্ডশিপও হয়েছিল, আর যখন সেই বন্ধু সেই মেয়ের ছবিটা তাদেরকে দেখায় তখন এই ছবি দেখার পরে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা চাই নামের সেই মেয়েটাকে আসল সিয়ংয়ের সঙ্গে দেখতে পারে, কারণ তারা দুজন তখন খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আর এগুলো দেখার পরে তারা দুজনে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে চাই আগে থেকেই পরিকল্পনা করে সিয়ংকে ফলো করছিল, কারণ সে আইডেন্টিটি চেঞ্জ করার প্ল্যান আগেই বানিয়ে ফেলেছিল। এই জন্য প্রথমে সে তার অফিসের ডাটা থেকে তার সমবয়সী একজনকে চুজ করে, যেটা ছিল সিয়ং নামের এই মেয়েটা। আর এরপরে সে তার সম্পর্কে আরও বেশি তথ্য কালেক্ট করার জন্য তার আশেপাশে ঘোরাঘুরি করা শুরু করে। একটা সময় সে তার সঙ্গে ফ্রেন্ডশিপ করে, এবং যখন সঠিক সময় চলে আসে তখন সে তাকে মেরে পানির মধ্যে ফেলে দেয়। আর পরবর্তীতে সে তার জায়গা নিয়ে তার নামে সমাজে বসবাস করা শুরু করে। তো এখন এগুলো জানার পরে জ্যাং এই সমস্ত ব্যাপারগুলো তার পুলিশ অফিসার বন্ধুকে গিয়ে জানিয়ে দেয়। তবে যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, এই জন্য কোনো প্রমাণ ছাড়া তারা চাইলেও কারো বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না। এদিকে ডংয়ের সঙ্গে কথা বলার সময় হঠাৎই মনের মনে পড়ে সেদিন যখন চাই তার গাড়িতে ছিল তখন ডংয়ের কল পাওয়ার পরে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আর তখন থেকে সে গায়েব হয়ে গিয়েছে। এখন হয়তোবা সে নতুন একটা আইডেন্টিটি খুঁজে বের করার চেষ্টা করবে এবং নতুন নামে নতুন কোনো জায়গায় বসবাস করা শুরু করবে। আর যখন মুন আর জং এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে
তখন তাদের মনে পড়ে যখন চাই তার অফিস থেকে পালিয়ে গিয়েছিল তখন সে 121 জনের একটা লম্বা লিস্ট নিয়ে পালিয়ে গিয়েছিল। এখন হয়তোবা সেই লিস্টের মধ্য থেকে সে কাউকে টার্গেট করতে পারে। আর যখন তারা এই লিস্ট নিয়ে রিসার্চ করা শুরু করে তখন ফাইনালি তারা এমন একটা নাম পেয়ে যায় যেই নামটা চাইয়ের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, যেমন তার সমবয়সী হবে, যার পৃথিবীতে কেউ থাকবে না, এমনকি তার কাছে কিছু পরিমাণ টাকাও থাকতে হবে। আসলে সেই মেয়েটার নাম ছিল লিমা। আর যখন জং সেই লিমা নামের মেয়েটার সঙ্গে মিট করতে যায় তখন তারা জানতে পারে তার একটা নতুন বন্ধু হয়েছে। আর লিমা তাদেরকে বলে যে আমি এই নতুন বন্ধুর সঙ্গে এই উইকেন্ডে মুভি দেখতে যাওয়ারও প্ল্যানিং করেছি। আর যখন জং তার ফ্রেন্ডের সিসিটিভি ফুটেজ দেখতে পারে তখন সেইটা কনফার্ম হয়ে যায় যে লিমার নতুন বন্ধু আর অন্য কেউ না, এটা হচ্ছে চাই নামের সেই মেয়েটা। এই জন্য সেই দিন রাতের বেলায় জ্যাং আর মুন লিমার ঘরের সামনে গোয়েন্দাগিরি করা শুরু করে। তারা সন্দেহভাজন একজনকে ধরেও ফেলে, তবে সেটা চাই ছিল না, সেটা ছিল অন্য একটা ছেলে যে কিনা লিমার বয়ফ্রেন্ড। তো এখন যেহেতু সারা রাত অপেক্ষা করার পরেও তারা চাইকে ধরতে পারেনি, এই জন্য পরদিন সকালবেলা জ্যাং চলে আসে তার পুলিশ অফিসার বন্ধুর সঙ্গে মিট করার জন্য। আর তার সঙ্গে মিলে উইকেন্ডে সিনেমা হলে গিয়ে চাইকে ধরার পরিকল্পনা তারা বানিয়ে ফেলে। আর এখন এই পুলিশ অফিসার বন্ধু এই জিনিসটা কনফার্ম হয়ে গেছে যে নদী থেকে যেই লাশটা উদ্ধার করা হয়েছিল সেটা ছিল আসল সিয়ংয়ের লাশ। মানে এখন আর এই কেসটা শুধুমাত্র মুন আর জ্যাংয়ের না, এইটা এখন অফিসিয়ালি গভর্নমেন্টের হয়ে গেছে, মানে পুলিশও তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিবে। এদিকে ক্লিনিকে মুন মলের কাছ থেকে জানতে পারে তাদের একটা ক্লায়েন্ট একটা নতুন মেয়ের সাথে বন্ধুত্ব করেছে, সেই মেয়েটা তাকে একটা ক্যাট গিফট করেছিল। আর এখন তারা দুজনে মিলে বাটারফ্লাই সেঞ্চুরিতে যাওয়ার পরিকল্পনা করেছে। আর যখন মুন জানতে পারে কিছুদিন যাবৎ তার সেই ক্লায়েন্টের মেইলগুলো গায়েব হয়ে যাচ্ছে তখন তার মনের মধ্যে সন্দেহের জন্ম হয়। এই জন্য সে মলিকে ভালো করে জিজ্ঞেস করা শুরু করে। আর তার এই সন্দেহ বিশ্বাসে পরিবর্তন তখন হয়ে যায় যখন মুন জানতে পারে তার সেই ক্লায়েন্ট অনাথ, তার কিছু টাকা পয়সাও আছে, তাছাড়া তার বয়সও চাইয়ের বয়সের কাছাকাছি। আর এগুলো শোনার পরে মুন ক্লিয়ার হয়ে যায় যে হয়তোবা কোনো একটা সময় সুযোগ নিয়ে চাই তার কম্পিউটার থেকে তার ক্লায়েন্টের তথ্যগুলো হাতিয়ে নিয়েছিল। আর এখন সেই ক্লায়েন্টের মধ্য থেকে সে তার টার্গেট খুঁজে বের করে ফেলেছে। আর তখন মলের মাধ্যমে সে জানতে পারে তারা দুজন সিওল রেল স্টেশনে দেখা করার প্ল্যানিং করছে। এইটা শোনার পরে মুন দৌড়ে চলে আসে সিওল রেল স্টেশনে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন মুন তার সেই ক্লায়েন্টকে খুঁজে পেয়ে যায় তখন সে চাই সম্পর্কে সমস্ত তথ্যগুলো তাকে বলে দেয়, যেগুলো শোনার পরে এই ক্লায়েন্ট অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে দ্রুত সেখান থেকে চলে যায়। আর এখন মুন অপেক্ষা করা শুরু করে চাইয়ের জন্য। আর কিছুক্ষণ পরেই চাই এখানে চলে আসে। যদিও চাই মুনকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়, তবে মুন তাকে জিজ্ঞেস করে তুমি এই কাজগুলো করেছো কিনা, আমি তোমার সম্পর্কে এতদিন যেই তথ্যগুলো জানলাম সেগুলো সঠিক কিনা। তখন চাই সমস্ত দোষগুলো স্বীকার করে। সে বলে যে হ্যাঁ আমি এই কাজগুলো করেছি, হয়তোবা আমি মানুষ না, আমি ভেতর থেকে জানোয়ার হয়ে গেছি। এই সমাজ আমাকে জানোয়ার হতে বাধ্য করেছে, কারণ আমি এমন একটা মেয়ে যাকে পুরুষরা শুধুমাত্র ময়লা আবর্জনা মনে করে, যাকে শুধুমাত্র পুরুষরা ইউজ করতে চায়। তবে এগুলো শোনার পরে মুন অনেক বেশি রাগ হয়ে গেলেও সে ফাইনালি চাইকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে চাইয়ের পুরো সত্যিটা জেনে গিয়েছিল। আর ফাইনালি চাইও তার সেই প্রেম পেয়ে গিয়েছিল যেই প্রেমের অপেক্ষায় সে এত দিন ছিল। মানে সে সেই সম্মান, সেই ভালোবাসা সব কিছুই মুনের কাছ থেকে পেয়েছিল। তবে হয়তোবা সেই জিনিসগুলো ডিজার্ভ করতো না, কারণ এতক্ষণে সে মানুষের থেকে জানোয়ার হয়ে গিয়েছিল। মুনের এই সম্মান, এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলেছিল। তার মা, বাবা, হাজব্যান্ড, সমাজ, সেই পুরুষ গুন্ডারা সবাই মিলে তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এই জন্য এখন আর সেই সমস্ত ব্যাপারে একেবারেই নিজেকে জড়াতে চায় না। সে একা একটা জীবন লিড করতে চায়। সে বাটারফ্লাইয়ের মতোই নিজের কোষ অন্য জায়গায় রেখে দিয়ে নতুন রূপে নতুন জায়গায় উড়ে বেড়াতে চায়। এই জন্য শুধুমাত্র একটু খুশি থাকার জন্য সে এখান থেকে চলে যাওয়ার প্রিপারেশন নিয়ে ফেলে। সে মুনকে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সরি বলে, আর এখন সে এখান থেকে চলে যেতে চায়। তবে মুন তাকে জিজ্ঞেস করে সে তাকে ভালোবাসে কিনা, তখন চাই তাকে সরাসরি না করে দেয়, যেটা শোনার পরে মুনের মন ভেঙে চুরমার হয়ে যায়। তবে চাইয়ের চোখ থেকে পানি ঝরা দেখে এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সেও মুনকে অনেক বেশি ভালোবাসে। এখন যখন মুন তার রাস্তা ছেড়ে দেয় তখন চাই আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে ততক্ষণে এখানে জংও চলে এসেছিল। আর যখন সে দৌড়ে গিয়ে চাইয়ের হাত ধরে তখন চাই কোনো রকমে তার হাত থেকে নিজেকে ফ্রি করে স্টেশনের ছাদের দিকে দৌড়ে যাওয়া শুরু করে। ততক্ষণে এখানে পুলিশ এসে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে আর জ্যাংও তাকে দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করে। এগুলো দেখার পরে চাই অনেক বেশি ভয় পেয়ে ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে। তবে তখনই এখানে মুন চলে আসে। আর মুন এগুলো দেখার পরে সে যেই কোনো ওয়েতে চাইকে আটকাতে চাইছিল।
তবে চাই শুধুমাত্র একবার তার দিকে তাকায় আর কিছু না বলেই ছাদ থেকে নিচে লাফ দিয়ে দেয়, মানে সে সেখানেই মারা যায়। আর মুন উপর থেকে শুধুমাত্র তার লাশটাকে দেখছিল। আসলে একটা মেয়ে যে শুধুমাত্র সুখী থাকতে চেয়েছিল, কিন্তু পরিবারের যন্ত্রণা, সমাজের নির্যাতন তার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছিল। তার উপরে ভাগ্য পর্যন্ত তার সঙ্গ দেয়নি। তার একটা বাচ্চা দুনিয়াতে আসার আগেই মারা গিয়েছে, যেই জন্য তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর এই সমস্ত পরিস্থিতিগুলো আস্তে আস্তে করে তাকে শুধুমাত্র মৃত্যুর দিকেই ঠেলে দিয়েছে। আর একটা পর্যায়ে তাকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হয়েছে। আর এমন একটা ইমোশনাল পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভির লাস্টে এতটা ইমোশনাল হয়ে শেষ হবে তা আমরা আগেও জানতাম না। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো বা এই গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক অবশ্যই তোমরা একটা কমেন্ট করবা, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। তো ভালো থাকো, খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।